সরকার যখন গঠিত হয় মানে এরা শপথ নেবে। শপথ নেওয়ার পর মোটামুটি মিনিমাম ৩ মাস ধরে রাখুন যে ৩ মাস সময় তাদেরকে দিতে হবে। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বগুলো নেবেন। তারপরে যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো বুঝতে হবে। একটা নতুন করে প্ল্যানিং তৈরি করতে হবে। মানে প্রত্যেককেই হয় যে সরকারই আসুক। তারপর কোন কোন জায়গায় ফল্ট আছে সেগুলো দেখে, যদি কোনো দুর্নীতি হয়েছে সেই জায়গাগুলো খতিয়ে দেখে সেগুলোকে একটু রিপেয়ার করা। নতুন কোনো যদি রুলস প্রয়োগ করা থাকে সেগুলো করতে হবে বা সেগুলো করবেন বলে আমি আশা করছি ভারতের পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে সচেতন। এবং আপনাদের যে গ্রুপের তরফ থেকে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রতিটি বিধায়ককে শুভেচ্ছা বার্তা পাঠানো এবং সেই সঙ্গে 50,000 ভ্যাকান্সির দাবিটা জানানো। তো এটা খুব ভালো, হ্যাঁ, খুব ভালো একটা উদ্যোগ। আর 50,000 যদি দাবি জানানো হয় সেখানে যদি আরও মোটামুটি 10 থেকে 15,000 অ্যাড হয় 13,000-এর সাথে, তাহলে তো অনেক ব্যাপার। মিনিমাম ধরছি আমি। সেখানে আরও বেশি হতে পারে, 20,000 হতে পারে। তার ফলে কি হবে? অনেক ছেলে মেয়ে চাকরি পাবেন আপনারা, বা অনেকে শিক্ষিত যুবক যুবতী আপনারা চাকরি পাবেন বা চাকরি পাওয়ার সুযোগটা আসবে। তো যদি মানে যে এই আইনটা থাকে বা নিয়মটা থাকে, আমার যদিও যাচাই করা হয়নি ভালোভাবে, যে ইন্টারভিউ প্রসেস চলাকালীন যদি ভ্যাকান্সি বৃদ্ধি করা যায়, এই আইনটা যদি থাকে তাহলে অবশ্যই সরকারের উচিত মোটামুটি মিনিমাম 10 থেকে 15,000 ভ্যাকান্সি আরও অ্যাড করা এটার সঙ্গে দিয়ে পুরো ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করে নিয়ে নিয়োগপত্র দেওয়া। এবং এটা আমি চাইছি ডিসেম্বরের মধ্যে নতুন সরকার কমপ্লিট করে ফেলবে, এটা আশা করছি। এখন দেখা যাক সরকারের কাজের গতি কিভাবে এগোচ্ছে, কোন দিকে এগোচ্ছে, সেরকম আমরা পরবর্তী পদক্ষেপ নেব সচেতনতামূলক বিভিন্ন ধরনের। কারণ আমি তো ধরুন কোনো সরকারের মুখপাত্র নই যে এই সরকারের হয়ে সবসময় কথা বলবো। আমি যেটা ন্যায় সেটা বলবো, যেটা অন্যায় সেটা বলবো। যদি কোনো ভুল হয় অবশ্যই সমালোচনা করব সরকারের, আর যদি কোনো ভালো কাজ করে সেটার অবশ্যই আমি সেই কাজকে অভ্যর্থনা জানাবো বা সাদরে আমন্ত্রণ জানাবো। এবং আমাদের প্রত্যেকেরই সচেতন নাগরিক হিসাবে এটা করা উচিত। কারণ নিরপেক্ষভাবে দেখতে হবে যে আগের সরকার এবং এই সরকারের মধ্যে পার্থক্য কী, বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারে সে নিয়ে আমি মোটামুটি ফল ঘোষণা হওয়ার 1 দিন কি 2 দিন আগে একটা ভিডিও করেছি, যেটা ইউটিউবে আপলোড করা আছে। পুরো ডিটেলস পিপিটির মাধ্যমে বোঝানো হয়েছে যে নতুন সরকার আসলে কোন কোন দিকে পরিবর্তন কী কী আসতে পারে, এবং যদি পুরনো সরকারই আবার ফিরে আসে সেক্ষেত্রে আর কী কী সমস্যা হতে পারে। তো নতুন সরকার যেহেতু এসেছে সেহেতু বেশ কতগুলো বিষয়, যেমন আইনি জটিলতা কিন্তু কমে যাবে। কারণ কোর্টকে বারে বারে যে ঘোল খাওয়াচ্ছিল বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে বা অসম্পূর্ণ তথ্য দিয়ে, এই সরকার কিন্তু সেই পথে হাঁটবে বলে আমার মনে হয় না। কারণ স্বচ্ছ ভাবমূর্তি একটা গড়ে তোলার চেষ্টা করবে। কারণ যে অস্বচ্ছতা এবং দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ আগের সরকারকে বিদায় করেছে, তো এই সরকার যদি সেই পথেই হাঁটে তাহলে এই সরকারেরও বিদায় নিশ্চিত। সুতরাং সেই পথে হাঁটবে বলে আমার মনে হয় না। এবং যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নেবে এবং প্রতিটি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং দুর্নীতিমুক্ত হবে বলে আমি মনে করি। এবং যে নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে ছিল, যেমন ধরুন প্রাইমারি টেট ঠিকঠাক হতো না, বা যদিও হয়েছে তো ইন্টারভিউ ঠিকঠাক আসছে না। আপার প্রাইমারি টেট সে কবে হয়েছে, প্রায় 8-9 বছর হয়ে গেল এখন করে। মানে যে মার্চের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করলো, মানে নোটিফিকেশন দিল না। তো আর এসএসসি তো 10 বছর পর হয়তো একবার হচ্ছে, তাও আবার নতুন পুরনোদের মিশিয়ে একটা জগা খিচুড়ি করে যাচ্ছে তাই অবস্থা। তো আমার যতটুকু ধারণা নতুন সরকার এসে পুরো মানে যে এসএসসি যে এক্সামটা হয়েছে, মানে আমরা যে এক্সামটা দিয়েছি বা অনেকেই দিয়েছি আমাদের মধ্যে, আফজল হোসেন মোল্লাও দিয়েছেন, তো আমি আশা করছি পুরো মানে হচ্ছে যে যে এক্সামটা হয়েছে সেটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাক বা হয়ে যাওয়াই উচিত। আহ, এবং নতুনদের আলাদা করে আবার নোটিফিকেশন দিয়ে আবার এসএসসির এক্সাম নেওয়া হোক, এটা চাইছি। তার ফলে নতুন যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের চাকরি পাওয়ার সুযোগটা বহু পরিমাণে বেড়ে যাবে। যে সিটটা দেবে তাদের মধ্যে কম্পিটিশন হবে। কিন্তু এটাতে কি হলো, এটাতে 11-12 আমরা জানি যে ইংলিশ সাবজেক্টে আমাদের 60 আউট অফ 60, মানে 60-এর মধ্যে 60, 100% নম্বর পেয়েও কিন্তু সে ইন্টারভিউ ডাক পায়নি। এরকম অনেকগুলো সাবজেক্টেই হয়েছে, শুধু ইংলিশ নয়। 11-12-এর ক্ষেত্রে আর 9-10-এর ক্ষেত্রে হয়তো যাদের 58, 59, 60 ছিল তারা হয়তো কয়েকজন ডাক পেয়েছেন, বাকিরা পাননি। তো এটা অবশ্যই বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি। একজন এসএসসির ধরুন অ্যাসপিরেন্টস হিসাবে বা একজন প্রাথমিকের শিক্ষক হিসেবে আমি এটা মনে করি, বা একজন সচেতন নাগরিক হিসাবে আমি এটা মনে করি।
দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা লিস্ট বারবার চেয়েছিল যে টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের, তো সেই লিস্ট কিন্তু হাইকোর্টেও সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার দেয়নি, মানে আগেকার রাজ্য সরকার, আর সুপ্রিম কোর্টে তো দেয়নি, তাহলে বেঁচে যেত চাকরিগুলো যারা স্বচ্ছ তারা। তো আমি আশা করছি যে নতুন রাজ্য সরকার এটা পুরো যদি তথ্য থাকে বা রেখে যান, কারণ তিনি তো খুব চালাক, এখন যদি কোনোভাবে পাওয়া যায় কোনো তথ্য, তো সেখান থেকে রাজ্য সরকার সেগুলোকে বেছে টেন্টেড এবং আনটেন্টেড পৃথক করে পুনরায় লিস্ট তৈরি করে হয়তো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবেন, এবং তার ফলে যারা যোগ্য শিক্ষক, যারা ঘুষ না দিয়ে একদম নিজের যোগ্যতায় শিক্ষক হয়েছেন বা শিক্ষিকা হয়েছেন, সে সমস্ত পশ্চিমবঙ্গের সম্মানীয় এবং আদরণীয় শিক্ষক বা শিক্ষিকারা পুনরায় তাদের চাকরি ফিরে পাবেন, এবং যারা অযোগ্য বা টেন্টেড বা দূষিত বা দাগি, তারা নিশ্চিতভাবে বাদ হয়ে যাবেন, এবং শাস্তিযোগ্য অপরাধও হওয়া উচিত বলে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে। কারণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মূল দুটি স্তম্ভ বা পিলার। সুতরাং এই পিলার দুটিকে যদি ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো বিল্ডিং ধ্বস্ত হয়ে যাবে, মানে ধসে পড়ে যাবে। সুতরাং এই পিলারগুলো কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, সে যে সরকারই আসুক। তার জন্য আমরা সচেতন নাগরিক হিসাবে পর্যবেক্ষণ করব এবং আমরা নজরে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব। শুধু আমরা নিজেরাই নজরে রাখবো সেটা নয়, আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকেও বিষয়গুলো সম্পর্কে সচেতন আমরা করিয়ে রাখবো, যাতে সরকার স্বচ্ছভাবে কাজ করতে পারে বা স্বচ্ছভাবে কাজ করতে বাধ্য হয়। তার জন্য আমরা বাধ্য করব, কারণ ভোট দিয়ে আমরা নতুন সরকারকে এনেছি বা এই সরকারের পরিবর্তন আমরা চেয়েছি অনেকেই। তো এই হচ্ছে বিষয়। এখন ভবিষ্যৎ কি, প্রাথমিক ইন্টারভিউ এবং আপার প্রাইমারি টেট বা অন্যান্য যেগুলো আছে, দেখুন ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল বলে আমি মনে করি, কারণ নতুন সরকার আসার ফলে প্রথম 5 বছরের মধ্যে নিশ্চিতভাবে আপনারা লিখে রাখুন, প্রথম 5 বছরের মধ্যে তারা অবশ্যই একটি প্রাইমারি টেট নেবে, অবশ্যই একটি আপার প্রাইমারি টেট নেবে, এবং অবশ্যই একটি এসএসসি এক্সাম তারা নেবে, এসএসসি এসএলএসটি, এই 3টে এক্সাম তারা নেবেই নেবে 100%। আমার দিক থেকে আমি মনে করছি, মানে আমার যেটুকু ধারণা। আর তাছাড়া অন্যান্য যে সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন পিএসসি থেকে শুরু করে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ডাব্লিউবিসিএস, সেগুলোতেও হয়তো নোটিফিকেশন দেবে এবং নতুন করে নিয়োগ হবে বলে আমি মনে করি। এবং এই সরকার আগের সরকারের মতো আশা করছি যে টেট এক্সামে কোনো ধরনের মানে হচ্ছে যে জালিয়াতি করবে না, এক্সাম নেওয়ার সময় বা এক্সামের পরবর্তী যে ওয়েমার্কশিট সেটা কোনো জালিয়াতি করবে না, এবং ইন্টারভিউ কোনো ধরনের জালিয়াতি করবে না বলে আমি মনে করি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আগের সরকার যেমন ইন্টারভিউ মানে টেট নিয়ে পাস করার পর 2 বছর 3 বছর করে ফেলে রাখছিল, আমি যেটা মনে করি যেটা ট্রেন্ড, যে এই নতুন সরকার কোনোভাবেই আপনাদের 3 বছর 4 বছর ফেলে রাখবে না, কারণ তাদেরকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে প্রথম 5 বছরের মধ্যে, যে তারা কত নিয়োগ দিল। সুতরাং শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে। আমার যতটুকু ধারণা, যে তারা প্রথম 5 বছরের মধ্যে টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং এসএসসি এসএলএসটি নিয়ে পুরো ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে বেশ কয়েক হাজার ছেলে মেয়েকে তারা চাকরি দিয়ে দেবে, যাতে পরবর্তী 5 বছরে তারা প্রচারে আসতে পারে যে না, আমরা এত এত চাকরি দিয়েছি। এটা তাদের প্রাথমিক একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে থাকবে বা লক্ষ্যের মধ্যে থাকবে বলে আমি মনে করি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ, যেটা অনগোয়িং প্রসেস অর্থাৎ চলছে। যেহেতু অনগোয়িং প্রসেস, সেহেতু এই প্রসেস কোনোভাবে স্টপ হবে না। তো নতুন সরকার মানে হচ্ছে গঠিত হওয়ার হয়তো মাসখানেকের মধ্যেই নতুন করে আবার আপনাদের নিয়োগ প্রক্রিয়া, প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে আমার মনে হয়। হয়তো মাসখানেকের মধ্যে সেটা শুরু হবে, সেই প্রসেসটা। এবং যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর আপনাদের ইন্টারভিউ চলছিল, ঠিক একই রকমভাবে যে ডিস্ট্রিক্টগুলো বাদ রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু পরপর আবার ইন্টারভিউ কিন্তু চালু হবে। এবং আমি বলবো তাহলে সময় হাতে খুব কম। দেখুন ভোটের আগে ভোট করে অনেক সময় নষ্ট হলো বা করলেন, বা আমিও একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম বলে নিয়মিত ক্লাস নিতে পারিনি, তার জন্য দুঃখিত। এখন মোটামুটি আমি সঠিকভাবে ফিট রয়েছি। আমি চেষ্টা করব নিয়মিত ক্লাস নেওয়ার, একটি করে প্রাইমারি বা প্রাইমারি অল্টারনেট করে একটি করে ডেলি একটা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব। সেই সঙ্গে আমাদের
ইন্দ্রজিৎ স্যার রয়েছেন, তিনি সোশ্যাল স্টাডিজটা খুব ভালো ক্লাস করাচ্ছেন, দারুণ ক্লাস করাচ্ছেন, জিওগ্রাফি, হিস্ট্রি অসাধারণ ক্লাস করাচ্ছেন, যেটা আমার খুবই ভালো লাগছে। তো উনিও কালকে ক্লাস নেবেন, সম্ভবত কালকে হয়তো যে ক্লাস দু একটা রেকর্ডিং হয়নি সেগুলো আমার বাড়িতে স্টুডিওতে এসে রেকর্ডিং করে তিনি চলে যাবেন, তারপরে আবার ডেট দেবেন, সেই ডেটে এসে লাইভ ক্লাস করাবেন আপনাদের। তো বাকি যে লাইভ ক্লাসগুলো হয়েছে আপার প্রাইমারি সেগুলো পরপর রেকর্ডিং করে একদম পরপর সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আমি আপলোড করে দেবো আমার যে নতুন অ্যাপ স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ, যেটা আমি নিজে 1 মাস ধরে খেটে তৈরি করেছি পুরো অ্যাপটাকে। সো সেই অ্যাপের মধ্যে আমি পরপর ইনক্লুড করে দেবো এবং খুব সিম্পল সারফেস অ্যাপের মধ্যে, সেখানে আপনারা লাইভ ক্লাস সেকশন পাবেন, তার পাশে পাবেন রেকর্ডেড ক্লাস সেকশন, তার পাশে পাবেন আপনারা পিডিএফ নোটস ডাউনলোড সেকশন, তার পাশে পাবেন আপনারা টেস্ট সেকশন, মানে প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা টেস্ট থাকবে, প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা পিডিএফ নোটস থাকবে, প্রতিটি চ্যাপ্টারের আলাদা আলাদা লাইভ ক্লাস সেকশন থাকবে, প্রতিটি চ্যাপ্টারে আলাদা আলাদা রেকর্ডিং ক্লাস সেকশন থাকবে। একটা কোর্সের মধ্যে ঢুকে গেলেন, যেমন প্রাইমারি ইন্টারভিউ কোর্স, তো সেই কোর্সের মধ্যে প্রবেশ করে আপনি সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া অ্যাপের মধ্যে প্রিন্টেড নোটস থাকবে, বেশ কিছু প্রিন্টেড বুকস লিস্ট থাকবে, তারপরে ই বুক থাকবে বা পিডিএফ নোটস থাকবে বা ফ্রি পিডিএফ নোটস থাকবে, সেগুলো আপনারা অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে পারেন। কিন্তু অ্যাপে যখন লাইভ ক্লাস হবে তখন আমি গুগল মিটের মাধ্যমে অ্যাপটাকে ইন্টিগ্রেট করছি, যেটা হচ্ছে অ্যাপের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনাদের গুগল মিটের মাধ্যমে আমি এইভাবে যেমন লাইভ ক্লাস করাচ্ছি সেরকম লাইভ ক্লাস করব। পার্থক্য হচ্ছে একটাই, যে এখন গুগল মিটে আপনারা রেকর্ডিং করে নিতে পারেন, কিন্তু অ্যাপের মাধ্যমে যখন আমি গুগল মিটে ক্লাস করাবো তখন কোনো ক্লাসটা কোনোভাবে রেকর্ডিং হবে না বা রেকর্ড করতে আপনারা পারবেন না। এই জন্য অ্যাপে ক্লাস করানো, যাতে অনেক কন্টেন্ট যাতে চুরি না হয় বা অন্য কোথাও লিক না হয়। তো আমি বেশ কিছু কন্টেন্ট ইউটিউবে আপলোড করি, তো যেগুলো করার সেগুলো আমি অবশ্যই আপলোড করে দেবো, আর যেগুলো আপলোড করার মতো নয়, কারণ সব যদি আমি ক্লাস ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু কেউ মানে ব্যাচ নেবে না। এবার একজন শিক্ষক, তাকে কিছু বেতন দিতে হয়, মাসে পারিশ্রমিক দিতে হয়, তারপরে ধরুন এসি চলছে সেটার একটা ফিস, ইলেকট্রিক ফিস, তো পুরো বিষয়গুলো একটু মানে যে ম্যানেজ করতে হয়। তো আমার পরিশ্রমের কথা আমি বাদ দিলাম, আমার হয়তো সেরকম না হলেও চলবে, কিন্তু বাকি বিষয়গুলো ম্যানেজ করার জন্য কিছুটা প্রয়োজন হয়। তো ওই কারণে সব ক্লাস আমি কিন্তু ইউটিউবে দিতে পারবো না। তো কিছু ক্লাস আমি ইউটিউবে দেবো, বাকি ক্লাসগুলো একদম খুব সুন্দরভাবে অ্যাপের মধ্যে পরপর রেকর্ডিং সেকশন আমি একদম আপলোড করে দেবো। আপনারা সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি ক্লাস আপনারা পরপর পেয়ে যাবেন। প্রতিটি ক্লাসের পাশে টেস্ট থাকবে, যে টেস্টের মধ্যে 20টি করে প্রশ্ন থাকবে বা 10টি করে প্রশ্ন থাকবে, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, সেখানে আপনারা টেস্ট সাবমিট করে কত মার্কস পেলেন, পার্সেন্টেজ কত, অ্যাকিউরেসি কত, সমস্ত কিছু দেখতে পারবেন। তার পাশে প্রতিটি চ্যাপ্টারের পিডিএফ নোটস আমি প্রতিটি চ্যাপ্টারের পিডিএফ সেকশনে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে পুরো পিডিএফ নোটসটা সেই চ্যাপ্টারে দেখতে পারবেন এবং প্রিন্ট করে ডাউনলোড করে নিয়ে সেগুলো প্রিন্ট করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন যেহেতু আমরা প্রাইমারি ইন্টারভিউয়ের মধ্যে রয়েছি, সেহেতু আমরা আগামী দিন থেকে সম্ভবত আগামীকাল হয়তো আপার প্রাইমারি ক্লাস আছে স্যারের, যেটা রেকর্ডিং হবে, আমার কাছে আসবেন এবং আমি চেষ্টা করব আগামীকাল 10টা থেকে আপনাদের প্রাইমারি ইন্টারভিউয়ের ক্লাস নেওয়ার। এবং প্রাইমারি ইন্টারভিউয়ের যে বিষয়গুলো আমরা 3টে সেকশনে ভাগ করেছিলাম। প্রথমটা হচ্ছে ভাইভা, যেটা আপনাদের সঙ্গে কোশ্চেন অ্যান্সার সেশন, প্রশ্ন করা হয় এবং আপনারা উত্তর দেন। তো ভাইভা সেকশন একটা ছিল। সেকেন্ড যে সেকশন ছিল সেটাতে আপনাদের ডেমো, বাড়ি থেকে ডেমো মানে যে দেখাতেন এবং আমরা সবাই সেই ডেমোটা দেখে তার পজিটিভ পয়েন্টস, নেগেটিভ পয়েন্টস সেগুলো ব্যাখ্যা করতাম এবং ডেমো টিচিংটা আরও কত ভালোভাবে ইমপ্রুভ করবেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। এটা হচ্ছে দ্বিতীয় সেকশন। 3 নম্বর সেকশন বা থার্ড সেকশন, যেটা হচ্ছে যে বেশ কিছু টপিকের ওপর আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করেছি বা আগামীকালও আগামী দিনগুলোতে করব এবং বেশ কিছু চ্যাপ্টারের উপর আমরা ডিসকাশন করব, ওপেন ডিসকাশন, যেটা সরাসরি আপনাদের সঙ্গে হবে। যেমন রথিন দেবনাথ আগের দিন বলেছেন যে ভিটামিন নিয়ে স্যার একদিন পুরো বিষয়টা চ্যাপ্টারগুলো একটু ডিসকাস করা হোক। তো আমি অবশ্যই চেষ্টা করব ভিটামিন চ্যাপ্টারটা নিয়ে আগামীকাল 10টা থেকে আপনাদের লাইভ ক্লাস সেকশনে এসে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার। তার জন্য আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আগামীকাল ভিটামিনের যে ক্লাসটা রয়েছে পুরো ক্লাস সেটা কমপ্লিট হওয়ার পর তার পরের দিন যখন ক্লাস হবে তখন আপনাদের কাছে আমি জেনে নেব যে আপনারা এখন ভাইভা প্র্যাকটিস করবেন নাকি ডেমো প্র্যাকটিস করবেন নাকি দুটো একসঙ্গে প্র্যাকটিস করবেন, সেটা আপনারা মতামত জানাবেন। তো আমি সেইভাবে কিন্তু আবার পরপর যে অল্প কিছু সময় রয়েছে, হয়তো মাসে হয়তো সামনে হয়তো 1-2 মাস সময় রয়েছে, তার মধ্যে হয়তো আপনাদের ইন্টারভিউ আওয়ার শুরু হয়ে যাবে, তো সময়টা নষ্ট করা যাবে না। পুরনো যে বইপত্র আপনারা নিয়েছেন সেগুলো একটু জাস্ট রিভাইজ করে নেন, চোখ বুলিয়ে নেন। আর যে কন্টেন্টগুলো রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রতিটি সাবজেক্টের, সেগুলো আপনারা একটু রিভাইজ করে নেন বা জিস্ট যদি রয়েছে প্রতিটি চ্যাপ্টারে সেগুলো একটু দেখে নেন। আর প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে প্রতিটি সাবজেক্টের
মানে যে 1 থেকে 5 পর্যন্ত সেই সমস্ত সাবজেক্টের এবং সে সমস্ত বইয়ের প্রশ্নোত্তরগুলো আপনারা একটু জেনে যাবেন, কারণ যেভাবে ট্রেন্ড চলছে বা ইন্টারভিউ যেভাবে আপনাদের প্রশ্ন করা হচ্ছে, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ পরিবেশের ওপর বেশ কিছু হয়তো 5-এর একটা পরিবেশ বই দিল, দিয়ে আপনাকে বলল যে এই প্রশ্নোত্তরগুলো একটু বলুন কি হবে। তো আপনাদের জেনে যেতে হবে প্রশ্নোত্তরগুলো। শুধু যে পরিবেশ বইয়ে জেনে যাবেন সেটা নয়, পরিবেশ বইয়ে জেনে যাবেন, ভাষা পাঠ যে ব্যাকরণ রয়েছে সেটা ভালোভাবে পড়ে যাবেন, উইংস যে বইগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়ে যাবেন, এমনকি ইংলিশের যে টেক্সট বই রয়েছে বাটারফ্লাই সেটা ভালোভাবে পড়ে যাবেন, কারণ প্যাসেজ পড়তে বলছে, সেখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন ধরছে, সেখানে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে। তো এগুলো আমরা আগে প্র্যাকটিস করেছি, যে টেক্সট থেকে কিভাবে কিভাবে কোন কোন চ্যাপ্টার, সেগুলো আমাদের রয়েছে, হয়তো রেকর্ডিং এই ইউটিউবে আপলোড করা আছে, সেগুলো দেখে নেবেন যারা দেখেননি। এবং আগামীতে যদি আরও মানে যে আপনারা বলেন যে না আরও ইংলিশের বা বাংলার এই চ্যাপ্টার ধরে ধরে একটু ডিসকাশন করার প্রয়োজন রয়েছে বা প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, তো সেটা আমি করব। তো এই ছিল আমার মোটামুটি একটা ওভারঅল রুট ম্যাপ, যেটা আপনাদেরকে বলবো আমি ভেবেছিলাম, মোটামুটি বললাম। এখন আপনাদের প্রত্যেকের মতামত নেব যে আপনারা কিভাবে এগোতে চাইছেন সেভাবে বলুন, তো সেইভাবে আমি পুরো প্ল্যানিংটা আবার রেডি করব, বা একটু মডিফাই করা থাকলে সেগুলো করব। জাস্ট একজন করে বলুন। আর কি কি ইনক্লুড করা যাবে, বা আগামীকাল তো আপনাদের ধরুন আমি ভিটামিনের উপর একটা ক্লাস নেব, তারপরে ক্লাস কি নেব, ভাইভা শুরু করব নাকি ডেমো শুরু করব, নাকি দুটো একসঙ্গে নেব প্রতিটি ক্যান্ডিডেটের, ভাইভা প্লাস ডেমো? ডেমো অনেকদিন হয় নাই প্লিজ। আচ্ছা, তাহলে ডেমোটা পরশু দিন থেকে ডেমো শুরু হবে, আপনারা প্রস্তুত থাকবেন। আগামীকাল ভিটামিনের উপর আমি একটা খুব সুন্দর পিপিটি তৈরি করব, নোটস, এবং সেটা থেকে আপনাদেরকে সুন্দরভাবে আমি পড়িয়ে দেবো, এবং পরবর্তীকালে ওই পিপিটিটা আমি গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে, আর কারো কোনো মতামত? বাকিরা বলুন, অনেকেই তো যুক্ত রয়েছেন, প্রায় 10 জনের কাছাকাছি। শ্রীমন্ত খান আছেন। আমাদের যারা ইন্টারভিউ নিতেন তারাই নিবে না অন্য জন নিবে? সুতরাং যারা ইন্টারভিউ নিতেন তারাই বেশিরভাগ থাকবেন। তার কারণ কি, কারণ রাজ্য সরকারি কর্মচারী তো তারা, তাদেরকে বাদ দেওয়ার অন্য কোন রাজ্য থেকে কর্মচারী আনবে ইন্টারভিউ নেওয়ার জন্য? সুতরাং তারাই থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ সরকারি কর্মচারীদের তো আর পরিবর্তন হয়নি, রাজ্য সরকারে হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি কর্মচারী সে তাই রয়েছে। যেমন আমি যে স্কুলের শিক্ষক ছিলাম সেই স্কুলের শিক্ষকই রয়েছি, আমি যেমন আগে ছেলে মেয়েদের পড়াতাম সেরকম পড়াচ্ছি, সেরকম যারা ইন্টারভিউয়ের যে বোর্ড মেম্বাররা ছিলেন বিশেষ করে তারাই থাকবেন। হয়তো অল্প কিছু রদবদল হতে পারে, যদি কোনো ধরনের আগে শাসক দলের সঙ্গে সম্পর্কযুক্ত এরম যদি কোনো থাকেন কেউ, তাহলে সেটা যদি প্রথম মানে নতুন রাজ্য সরকার সেটা যদি জানতে পারে, তাহলে তাকে পরিবর্তন করতে পারে তার। তো এটা হতে পারে, সেটা কয়েকজন, কোশ্চেন অল্প প্যাটার্ন কিছু। আলাদা হবে? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে যেমন ভাবে চলছিল? না না, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ তারা যেভাবে যে টিমগুলো ছিলেন সেই টিমগুলোই হয়তো থাকবেন, দু একটা করে মেম্বার হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু তারা যেভাবে চালাচ্ছিলেন ওই একই প্রসেসেই আপনাদের মানে যে নিয়ে যাওয়া হবে বলে আমার ধারণা, যেটুকু বা হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং ওই যে প্যাটার্নে হচ্ছিল ওই প্যাটার্নেই হবে ইন্টারভিউ। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। নেক্সট বলুন, কারো কোনো সমস্যা অসুবিধা যা কিছু বলুন আজকে। মানে অন্যান্য দিনের তো ধরুন সেভাবে ক্লাসের মধ্যে প্রবেশ করে যাবো, তখন হয়তো আপনাদের শুনতে পারবো না বিষয়গুলো, তো আজকে ওপেন একটা ডিসকাশন ক্লাস রেখেছি, যার যা সুবিধা অসুবিধা একদম নির্দ্বিধায় বলুন। স্যার আপনি ওগুলো ফ্রি ক্লাস নেবেন না আমাদের আমাদের আলাদা ভাবে নেবেন? আমরা তো আমরা পেড ফিস নেই তার দিকে। না, যেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউয়ের একটা পেড ব্যাচ রয়েছে, যেটা প্রাইস বা ফিস হচ্ছে 100 রুপিস, মানে 100 রুপিস আপনারা পে করলে পুরো ইন্টারভিউ পর্যন্ত সমস্ত লাইভ ক্লাসগুলো আপনারা করতে পারবেন। তো ওই গ্রুপটার মধ্যে নিয়মিত ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। আর আরেকটা প্রাইমারি ইন্টারভিউয়ের মানে যে ব্যাচ রয়েছে, যেটাতে প্রায় 450-এর কাছাকাছি স্টুডেন্ট রয়েছেন বা অ্যাসপিরেন্টস রয়েছেন, সেখানে দুই একটা হয়তো মাঝে সাঝে সপ্তাহে একদিনের লাইভ ক্লাসের হয়তো লিঙ্ক দিলাম, কিন্তু বাকি 5 দিন কি 4 দিনের লিঙ্ক কিন্তু সেই গ্রুপের মধ্যে দেওয়া হয় না। এটা হচ্ছে বিষয়। আর নিয়মিত ক্লাস করতে চাইলে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড হতে হবে সেই ব্যাচের মধ্যে। এই হচ্ছে বিষয়। বাকিরা বলুন। আচ্ছা, যে পিডিএফ নোটসগুলো আপনাদের দিচ্ছি আপার প্রাইমারি রিলেটেড, যেগুলো প্রাইমারিতেও প্রশ্ন আসতে পারে বা প্রাইমারি রিলেটেড, সেগুলো কি আপনারা পড়ছেন? বেশ কিছু নোটস দেওয়া আছে ভারতীয় নির্বাচন ব্যবস্থা সম্পর্কে, তারপরে ভোটিং সিস্টেম সম্পর্কে অনেক কিছু নোটস দেওয়া আছে, ওগুলো খুব ইম্পর্টেন্ট। এই ভোট গেল, এই সম্পর্কে অনেক প্রশ্ন ধরবে ইন্টারভিউ। বলুন। স্যার আপার প্রাইমারি
কি ব্যাচ আছে আপনাদের কোনো নতুন মানে পেজ আছে কি? আপার প্রাইমারি পেড ব্যাচ চলছে, একটু মিট করবেন। 1 মাস হলো, 1 মাস আমাদের কমপ্লিট হলো। সেই 1 মাসের মধ্যে আমি চাইল্ড সাইকোলজির প্রায় 4টি ক্লাস নিয়েছি, চাইল্ড সাইকোলজির ক্লাস। বাংলার ক্লাস নিয়েছি সম্ভবত 1টি কি 2টি হবে, ইংলিশেরও ক্লাস নিয়েছি একটা। আর যে স্যার রয়েছেন হিস্ট্রি জিওগ্রাফি পড়ান, তিনি হিস্ট্রি সম্ভবত 4টি কি 5টি ক্লাস নিয়েছেন এবং জিওগ্রাফিরও 4 থেকে 5টি ক্লাস নিয়েছেন। প্রতিটি ক্লাসের রেকর্ডিং আমার কাছে আছে, অ্যাপের মধ্যে পরপর আপলোড করে দেবো, পেয়ে যাবেন। এবং যদি আপার প্রাইমারি ক্লাসের মধ্যে অ্যাডমিশন নিতে চান আপার প্রাইমারি টেট প্রস্তুতির জন্য, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মাসের জন্য যারা নতুন অ্যাডমিশন নেবেন তাদের জন্য ফিস হচ্ছে 99 রুপিস, আর যারা আগের মাস থেকে ক্লাস করছেন তাদের জন্য এই মাসের ফিস হচ্ছে মাত্র 9 রুপিস। এবার এটা 5 মাস চলবে পরপর, এবং 5 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে আপনাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করে রেডি করে দেওয়া হবে, এবং সেগুলো রেকর্ডিংগুলো থেকে যাবে, আপনারা পরে দেখতে পারবেন। যদি হয়তো 5 মাস পরও হয়তো টেট হয়তো আরও 1 মাস পিছিয়ে গেল টেট, তখন আপনাদের ওই বাকি 1 মাসের আর কোনো মানে যে ফিস নেওয়া হবে না। ওই যে আপলোডেড ক্লাসগুলো থাকবে ওগুলো আপনারা লেকচার ক্লাস দেখতে পারবেন। যদি প্রয়োজন হয় মাঝে সাঝে হয়তো প্র্যাকটিস করালাম, বা স্যার হয়তো প্র্যাকটিস ক্লাস 2-1টা নিল, সেটার জন্য আলাদা করে আর ফিস রাখবে না। টোটাল 5 মাসের একটা কোর্স, প্রতি মাসে 99 টাকা করে, 99 রুপিস। 99 টাকা তো আর আমাদের দেশের কারেন্সি না, এটা বাংলাদেশের কারেন্সি বলতে গেলে চলে আসে 99 রুপিস হবে। হ্যাঁ বলুন। স্যার স্যার বলছি পুরানো এসএলএসটি কি ক্যান্সেল হয়ে যাবে বলছেন? 25 সালে যেটা হলো হ্যাঁ, আমার সম্ভাবনা প্রায় 60%-এর উপর ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নতুন সরকার চেষ্টা করবে যারা চাকরি চলে গিয়েছে এবং যোগ্য চাকরি যাদের চলে গিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, তার জন্য সেগ্রিগেট করবে, মানে পৃথকীকরণ করবে, কারা টেন্টেড কারা আনটেন্টেড, এবং সেটাকে নিয়ে গিয়ে যদি সুপ্রিম কোর্টে রিভিউ করে, মানে রিভিউ চাই রাজ্য সরকার, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করে পুনরায় রিভিউ অ্যাকসেপ্ট করতে পারে। এবং যদি রিভিউ অ্যাকসেপ্ট করে নিশ্চিতভাবে এটা থাকেন 100% যে তাদের চাকরি ফিরে পাবে যারা আনটেন্টেড বা অদাগী। এবং যখন তারা চাকরিটা ফিরে পাবে তখন সম্পূর্ণভাবে এই প্যানেলটা বা এইটা সব ক্যান্সেল হয়ে যাবে, সেটা 11-12 হয়ে যাবে, 9-10 হয়ে যাবে। এবং দেখবেন সুপ্রিম কোর্ট হয়তো নতুন করে আবার নোটিফিকেশন দেবে এবং এসএলএসটি টেট নেবে, এক্সাম নেবে। বলুন। স্যার বলছি চাকরি ফিরে পেলেও যে কটা সিট ওদের নেওয়ার পর পড়ে থাকে সেগুলো তো ফ্রেশাররা পেতে পারে। না, সেগুলো আর ফ্রেশারদের হবে না, কারণ নিয়মটা মানে নোটিফিকেশনটা ঠিকঠাক দেয়নি তো। রিক্রুটমেন্টের যে প্রসেস সেটাই তো ভুল প্রথম থেকে। যে এক্সট্রা নাম্বারের বিষয়গুলো রয়েছে সেগুলো তো সব ঠিকঠাক নয়, সেটার সঙ্গে তো যাবে না এগুলো। এবার যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে ওগুলো ঠিকঠাকভাবে ওগুলোকে আবার ঠিক করে নিয়ে পুনরায় ইন্টারভিউ নিতে হবে, দিয়ে প্যানেল তৈরি করতে হবে, তাহলে হয়তো হতে পারে, তাহলে হয়তো আমাদেরকে আর নতুন করে পরীক্ষাটা দিতে হলো না এসএসসি। কারণ স্যার গোটা পরীক্ষাটা তো অবজারভেশনে হয়েছে, কোনো রাজ্য সরকার ইচ্ছে করে তো কিছু নেয়নি। একটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হয়েছে স্টেপ বাই স্টেপ। সুপ্রিম কোর্টের রায় অনুসারে হয়েছে, সেটা মানছি, ঠিকই আছে। এখন সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এদেরকে যারা আনটেন্টেড তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো এবং টেন্টেডদের শাস্তিযোগ্য অপরাধ হলো, এবং যে এক্সামটা হয়েছে সেই এক্সামের পরিপ্রেক্ষিতে ওই 10 নম্বর করে বাদ করে যদি সুপ্রিম কোর্ট বলে যে নতুন যারা ক্যান্ডিডেট এক্সাম দিয়েছেন তাদেরকে পুনরায় পরীক্ষা না নিয়ে তাদেরকে নতুন করে আবার ইন্টারভিউ নিয়ে নতুন করে প্যানেল তৈরি করা হোক, সেটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। যদি সেভাবে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তাহলে সেটা হতে পারে, এবং সেটা হলে ভালো, কারণ আমাদেরকে আর নতুন করে আবার হয়তো 3-4 মাস পড়াশোনা করে কষ্ট করে পড়াশোনা করে আবার হয়তো এসএসসি পরীক্ষা দিতে হবে না, বা অনেককে দিতে হবে না। হ্যাঁ, অনেকের বয়সের ব্যাপার আছে। তো এটা হলে সব থেকে ভালো হয় যে নতুন করে এক্সামটা না নিয়ে ইন্টারভিউটা নিয়ে পুনরায় নতুন করে প্যানেল তৈরি করা, এটা হলে সব থেকে ভালো হয় বলে মনে করি। এখন দেখা যাক কতদূর কি হয়। নতুন রাজ্য সরকারের তো ধরুন পরামর্শদাতা থাকবে অনেকেই, তারা হয়তো আলোচনা করবে, তো সেটা দেখা যাবে। এবং আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের দাবি জানাবো, আমাদের যারা এসএসসি এক্সাম দিয়েছে তাদের তরফ থেকে সবাই মিলে গিয়ে, প্রয়োজন হলে এসএসসি ভবনে গিয়ে আমরা দাবি জানাবো, ডেপুটেশন দেবো বিষয়গুলো। বয়সের ছাড় কিছু দিতে পারে আপার প্রাইমারিতে? বলুন। বয়সের ছাড় দিতে পারে মানে? বুঝতে পারছি না কথা আপনার। বয়সের ছাড় দিতে পারে? বয়সের আচ্ছা, বয়সের ছাড়, হ্যাঁ বয়সের ছাড় দিতে পারে, না দেওয়ার কোনো কারণ নাই। রাজ্য সরকার মনে করলে বয়সের ছাড় দিতে পারে। আপনি আপার প্রাইমারিতে মানে বসার একটু মানে রয়েছে ইচ্ছা, কিন্তু বয়সটা সমস্যা আছে, তাই তো? বেশ ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট বলুন, বাকিরা বলুন।
কার কি সমস্যা অসুবিধা বা কোনো গঠনমূলক সাজেশন থাকলে? স্যার আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট প্রসেসটা কিরকম, নিয়োগটা প্রসেসটা কিরকম হবে, টেট সাবজেক্ট না শুধু টেট, বুঝতে পারছি না। যেটা ছিল নোটিফিকেশন, একটু মিউট করবেন, যে প্রথমে টেট হবে 150 নম্বরে, যেটা যেমন প্রাইমারি টেট হয়, তো 150 নম্বরের মধ্যে টেট হওয়ার পর 25 নম্বরে একটা রিটেন এক্সাম হবে। ওই রিটেন এক্সামটা নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপর হবে কিনা এখনো ক্লিয়ার ভাবে বলেনি, যদি বলে যে ক্লিয়ার ভাবে, যদি বলে যে না গ্র্যাজুয়েশনের যে 3টে সাবজেক্ট ছিল তার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করে ওই 25 নম্বরের মানে এক্সামটা দিতে হবে, রিটেন এক্সাম, এবং সেটা এমসিকিউ হবে না 2 নম্বরে হবে 2 মার্কসের, সেটাও কিন্তু এখনো বলেনি। তো বিষয়টা ক্লিয়ার যদি না করে তাহলে তো আমরাও কিছু জানতে পারছি না। তো আশা করবো নতুন রাজ্য সরকার সেটাকে ক্লিয়ার করবে। স্যার ওটা তো টিএমসি রুলস, কিন্তু বিজেপির রুলস যেটা বলে অন্য রাজ্যে সেখানে কোনো নো ইন্টারভিউ, মানে ইন্টারভিউ তো হয় না, শুধু বিজেপি যে অন্যান্য যে কোনো রাজ্যগুলোতে আছে সেখানে রিক্রুটমেন্ট হয়, কোনো ইন্টারভিউ থাকে না, জাস্ট শুধু পরীক্ষা হয়, সেই নাম্বার অনুযায়ী রিক্রুটমেন্ট হয়। এখানে কি সেটাই হতে চলেছে? সেটা হওয়ার সম্ভাবনা না, এই কথা বলা যাবে না। যদি হয় তো ভালো, কারণ ইন্টারভিউ অনেক রকম সমস্যা হয় বা ঘাবলা হয় বলে আমরা জানি। এখন যদি ইন্টারভিউ প্রসেসটা বাতিল করে রিটেন এক্সাম এবং একাডেমিক এই দুটোকে অ্যাড করে প্যানেল তৈরি করে, সেটাকেও স্বাগত জানাই, সেটা হলে কোনো সমস্যা নেই। কারণ স্যার বিজেপির তো নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি করবে, নিশ্চিত পুরাতন রুলসে কাজ করবে না কিছু। হ্যাঁ, না করাই উচিত, কারণ নতুন ভাবে এটা কিছুটা মডিফাই করে নতুন রুলস তৈরি করলেই সব থেকে ভালো হয়। কারণ পুরনো রাজ্য সরকার তো চেষ্টা করেছিল নিজের পিঠ বাঁচানোর জন্য এইগুলোকে, রুলসগুলোকে সেইভাবে তৈরি করা। সুতরাং এটা যেখানে মডিফাই করার দরকার হয়েছে সেটা মডিফাই করে নতুন করে আবার যদি রুলস তৈরি করে আবার নোটিফিকেশন দেয় বা এটাকে মডিফাই করে, তাহলে সেটাকে আমি অবশ্যই স্বাগত জানাবো। যেটার মধ্যে দেখবো স্বচ্ছতা আছে কিনা, অবশ্যই সেটা দেখবো। হ্যাঁ, আশা করি স্বচ্ছতা থাকবে। তো এই হচ্ছে বিষয়। বেশ, বাকিরা বলুন। রেক্সোনা পারভিন রয়েছেন, নিমাই গড়াই রয়েছেন, সায়ন কুণ্ডু ম্যাডাম রয়েছেন, বলুন। স্যার ওয়েস্ট বেঙ্গল টেটে কি স্যার আরো অন্য আদার্স স্টেট স্যার ঢুকতে পারে? আদার স্টেটের? স্যার বলছে তো মানে অন্য রাজ্যে তো মানে আলাদা স্টেট ঢুকে, শুধু একজনই একটা স্টেটকে নিয়ে। যেমন এসএসসি এসএলএসটিতে অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা মানে দিয়েছিলেন এক্সাম, তো দিতে পারে, সম্ভাবনা আছে। তো আমাদেরই ক্ষতি স্যার, ওয়েস্ট বেঙ্গলে আবার অন্য যদি রাজ্যের ঢুকে। ক্ষতি বটে, কিন্তু হয়তো আমরাও তো আমাদেরই যাচ্ছি বিহার টেট, ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে তাদের রাজ্যে, তো সেটাও তো তাদের ক্ষতি। তারা কি কেন মেনে নেবে তাহলে, আমরা যদি না মেনে নেই? সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আছে প্রতি ভারতবাসীর, এবং বিভিন্ন রাজ্যের এক্সামগুলোতে পরীক্ষায় বসার সুযোগ আছে, যেহেতু আমরা ভারতীয়। এই হচ্ছে বিষয়। স্যার বলছিলাম এনআইএস ডিএলএটা তো সুযোগ পেয়ে যাবে। এনআই মানে এনআইওএস সিটেটাও তো ফের হচ্ছে, মানে অ্যাপ্লাই করবে মনে হচ্ছে। এটা সিটেট যারা সিটেট কোয়ালিফাইড তারা তো আগেবার রিক্রুটমেন্টের সুযোগ পায়নি, এবারে তো যেহেতু বিজেপি সরকার এসছে তো মানে ওদের অ্যালাউ করবে। কোনটাতে অ্যালাউ করবে? ইন্টারভিউ? সিটেট, হ্যাঁ ইন্টারভিউ তো স্যার। ইন্টারভিউ যেমন সিটেট যারা কোয়ালিফাই করেছে তাদেরকে প্রাইমারি ইন্টারভিউ অ্যালাউ করবে, তাই বলছেন নাকি? হ্যাঁ স্যার। অন্যান্য স্টেটে কি তাই করে? মানে বলছেন তো ইন্টারভিউ থাকবে না বলছেন। যদি ইন্টারভিউ থাকবে না, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে আসবে, ইন্টারভিউ প্রসেস না যদি থাকে এইবার তো থাকবে, কারণ এবার যদি নোটিফিকেশন হয়ে গেছে এরপরে তো হয়তো থাকবে না, এবার যদি হয়ে গেছে নোটিফিকেশন এবার তো থাকবেই। এবার ধরুন সিটেট যারা কোয়ালিফাই করেছে আমাদের রাজ্যে যে সমস্ত ছেলেমেয়ে, তারা তো খারাপ নয়, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, তারা যদি তাদেরকে যদি চান্স দেওয়া হয় তো অবশ্যই আসতে পারে। কারণ অনেক স্টেটের এক্সামে বলে সিটেট অথবা টেট, স্টেট মানে সেই স্টেটের টেট এক্সামে কোয়ালিফাই করলে অথবা সিটেটে কোয়ালিফাই করলে আপনারা কেভিএস বা অন্যান্য এক্সামে যেমন অ্যাপ্লাই করতে পারেন, বা অন্যান্য রাজ্যের রিক্রুটমেন্টে যেমন অ্যাপ্লাই করতে পারেন, সেরকমভাবে পশ্চিমবঙ্গ হয়তো ওই নিয়মটা ফিরে আসবে যে আপনি হয়তো পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে যে টেট হয়, ওয়েস্ট বেঙ্গল
প্রাইমারি মানে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কাউন্সিলের তরফ থেকে যে টেট হয়, সেই টেটে আপনি কোয়ালিফাই করলেন অথবা সেন্ট্রাল টেটে কোয়ালিফাই করলেন, তো দুটোর সমান যোগ্যতা হিসাবে ধরলে কোনো অপরাধ বলে আমি মনে করি না। কারণ ঠিকই আছে, যে সিটেট পাস করেছে সে যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সুতরাং তাকেও সমান সুযোগ দেওয়া উচিত রিক্রুটমেন্ট প্রসেসে। এটা আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই দেওয়া উচিত। সে খেটে পড়াশোনা করেছে এবং সিটেটটা আরও উন্নত। ওয়েস্টবেঙ্গলের যে টেট হয় প্রাইমারি টেট, তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকে এবং অনেক টাফ সিটেট কোয়ালিফাই করা। আমি করেছি তো আমি জানি যে কতটা টাফ, কত বেশি পড়াশোনা করতে হয় প্রাইমারি টেটের থেকে সিটেটে। তো অবশ্যই মানে চান্স দেওয়া উচিত সে সমস্ত ছেলে মেয়েদের। এটা আমার ধারণা, আপনারা বলবেন এবার বাকিরা। কারণ কাউকে তো সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা যায় না। সুযোগ, যার যোগ্যতা রয়েছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার, অবশ্যই দেওয়া দরকার। তাহলে স্যার আমরা বঞ্চিত হয়ে যাব। কেন বঞ্চিত হবেন? আপনাদের যোগ্যতা আছে, আপনারা ছিনিয়ে নেবেন, কারণ প্রতিযোগিতা তো সব জায়গাতেই আছে। ওয়েস্ট বেঙ্গলে স্যার পারবেই না, ওদেরকে স্যার তখন আমরাই বঞ্চিত। কেন পারবে না? ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা তো সিটেট বহু পাস করে আছে, যারা প্রাইমারি টেটও পাস করেছে সিটেটও পাস করেছে, এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে। এবার কেউ কেউ হয়তো সিটেট দেয়নি, প্রাইমারি টেটে পাস করে আছে। একই ক্যান্ডিডেটের একই আমি প্রাইমারি যারা আমার কাছে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, আমি অনেকেই চিনি যারা সিটেটও পাস করে রয়েছেন আবার প্রাইমারি টেটও পাস করে রয়েছেন। এমন অনেক ক্যান্ডিডেট আপনাদের মধ্যে আছে। পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে সিটেট পাস করেছে, অনেক ছেলে মেয়ে। কেন পাস করে আছে? কারণ রাজ্যের যে চাকরির হাল, তখন দেখলো যে সিটেট পাস করে আমি যদি KVS এর মাধ্যমে পেয়ে যাই, তাহলে অল ইন্ডিয়ার যে কোনো স্কুলে আমি জয়েন করতে পারবো, কেন্দ্রীয় বিদ্যালয়ে বা নবোদয় বিদ্যালয়ে আমি জয়েন করতে পারবো। কারণ আমি ধরুন সিটেট পাস করার পর KVS এর জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং বেশ কয়েক বছর আগে দিয়ে, তো আমার ওই 4 নম্বরের জন্য হয়নি KVSটা, তো 4 নম্বর পেয়ে গেলে আমার পুরো মানে কোয়ালিফাই হয়ে যেতাম KVS, এবং সেক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে আমি হয়তো প্রসেসে আসতে পারতাম। সেক্ষেত্রে এই রাজ্য সরকারি স্কুল ছেড়ে দিয়ে তখন সেন্ট্রালে যে KVS স্কুলগুলো রয়েছে সেই স্কুলে হয়তো যোগদান করতে পারতাম। তো এটা অনেকেই চেষ্টা করবে, যারা ইন সার্ভিস টিচার তারাও চেষ্টা করে, অনেক সময় যারা সিটেট পাস করে আছে তারাও চেষ্টা করে যে আমরা KVS দিয়ে বা ইনভিএস দিয়ে রাজ্য সরকারের চাকরি করবো না, কেন্দ্র সরকারের ভালো স্কুলে গিয়ে বেতনও বেশি প্লাস পরিষেবা ভালো বা পুরো এনভায়রনমেন্টটা খুব ভালো শিক্ষার। তো সেক্ষেত্রে প্রত্যেকেই চাইবে বেটার অপশন, সেটা আপনাকেও চাইতে হবে, এই হচ্ছে বিষয়। বেশ ঠিক আছে, তাহলে নিজেকে দুর্বল ভাবলে হবে না, নিজেকে ঘষে মেজে তৈরি করতে হবে। কারণ মানে যে এটা হচ্ছে লড়ার ময়দান, তো ভয় পেয়ে গেলে হবে না বা নার্ভাস হলে হবে না যে না বাকিরা চলে আসছে, আমাদের কি হবে। আমাদের কি হবে মানে আমরা নিজেকে ভালোভাবে তৈরি করব, অন্যদেরকে মানে প্রতিযোগিতা পরাস্ত করে নিজে জয়টা ছিনিয়ে নেব, তার জন্য নিজেকে তৈরি করব সব দিক থেকে নিখুঁতভাবে যতটা পারা যায়। এই মেন্টালিটি সেট করে চলতে হবে, কোনো ধরনের ভয়ভীতি বা এসব করা যাবে না। এবার বাকি যেগুলো থাকলো কেস মোকদ্দমা, এগুলো তো হবেই, যে এদেরকে যাতে না নেওয়া হয়, এদেরকে যাতে না নেওয়া হয়, সেটা তো চলবে, হবে, সেটা তো আলাদা বিষয়, সেটার ফল যা হবে হবে। কিন্তু ওটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে যে না, সবাইকে একসঙ্গে ফাইট করতে হবে এবং নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হবে, যে কম্পিটিশনে আমাকে এগিয়ে থাকতে হবে। তার জন্য আমাকে মানে 100% প্রিপারেশন নিতে হবে, কোনো ধরনের আমার যেন প্রিপারেশনের মধ্যে ফাঁক ফোকর না থাকে। এই মাইন্ডসেট নিয়ে দিনরাত পড়াশোনা করতে হবে, নিশ্চিন্ত আপনি পারবেন। বেঙ্গল স্কুল সার্ভিস আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য শুরু হতে চলেছে স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ মিশন সাকসেস ব্যাচ 2026। এই ব্যাচে শুধু ইংলিশ নয়, পাশাপাশি ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং চাইল্ড সাইকোলজি প্রতিটি টপিক থিওরির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে নিয়মিত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে, যাতে আপনার প্রস্তুতি আরো মজবুত হয়। সপ্তাহে 5 দিন নিয়মিত ক্লাস হবে এবং কোর্স ফি মাত্র 99 টাকা। ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 8597354342 নম্বরে।